আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো? আমরা প্রথম এবং দ্বিতীয় দিনের ক্লাস করেছি, আজকে আমাদের তৃতীয় দিনের ক্লাস। আমরা তৃতীয় দিনে দেখি আমরা প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ওয়েল্ডিং কাজ ও যন্ত্রপাতি স্থাপন করা কিভাবে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিখনের উদ্দেশ্য হচ্ছে এই ইনফরমেশন শিট পড়ার পর আমরা কাজের প্রয়োজন অনুযায়ী সরঞ্জামাদি নির্বাচন এবং প্রস্তুত করতে সক্ষম হব। ফাঁকা স্থান ও সহন ক্ষমতা প্রস্তুতকরণ নকশা অনুযায়ী তৈরি হলেও সব সময় নকশার মতো যন্ত্রে সব অংশ সুন্দরভাবে লাগানো যায় না। ঢালাই, তাপ বা যান্ত্রিক কারণে যন্ত্রের কোনো অংশে কিছুটা ত্রুটি বা বিকৃতি আসতে পারে। কিছু কিছু ত্রুটি হালকা ঘষা দিলেই সঠিক করা যায়। এ ধরনের সমস্যার জন্য হাত গ্রাইন্ডার বেশি উপযুক্ত। কখনো কখনো অবশ্য জোর করে যন্ত্রাংশগুলোকে লাগানো হয়। ঢালাইয়ের জন্য গুরুত্ব অনুযায়ী সরঞ্জামাদি সাজানোর সময় যে বিষয়গুলো বিবেচনা করতে হয় সেগুলো আমরা একটু লক্ষ্য করি। এক নম্বর হচ্ছে যে সংযোগটি ঢালাই করতে হবে সেটিকে বিশেষভাবে ঢালাইয়ের জন্য প্রস্তুত করতে হবে, যাতে সংযোগের আকৃতি ও দুই মুখের মধ্যে উপযুক্ত দূরত্ব বজায় রাখে। অর্থাৎ আমি যখন ওয়েল্ডিং করব তখন অবশ্যই একটু গ্যাপ রেখে ওয়েল্ডিং করব। যদি আমি গ্যাপ বেশি রাখলেও সমস্যা, আবার না রাখলেও সমস্যা, যেটা আমাদের বাম পাশের চিত্রে দেওয়া আছে। নো গ্যাপ অথবা টু ওয়াইড গ্যাপ, অর্থাৎ বেশি গ্যাপ দেওয়া আছে আর কম গ্যাপ দেওয়া, মানে গ্যাপ দেওয়াই নাই। তাহলে ওই রকম ভাবে আমরা সংযোগ যদি তৈরি করি তাহলে সেটা কিন্তু হবে না। ঠিক আছে? তারপর হচ্ছে গ্যাপ। সংযোগের দুই মুখের মধ্যকার দূরত্বকে ফাঁকা স্থান বা গ্যাপ বলা হয়। অর্থাৎ দুইটি প্লেটের মাঝখানে যেটুকু ফাঁকা জায়গা রাখা হয় সেটাকে বলা হয় গ্যাপ। কতখানি ফাঁকা থাকবে সেটা সংযোগের ধরন, ধাতুর ঘনত্ব, বিদ্যুৎ বাহকের ব্যাসের উপর নির্ভর করে। অর্থাৎ ধাতু যদি বেশি মোটা হয় তাহলে আমাকে বেবেল করে নিতে হবে, যদি পাতলা হয় তাহলে বেবেল ছাড়াই একটু মাঝখানে গ্যাপ রেখে আমি সরাসরি ওয়েল্ডিং করতে পারবো। তারপরে আছে 3 নাম্বার, ঘন পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ যদি পদার্থটা মোটা হয়, যে প্লেটটা আমরা ওয়েল্ডিং করবো সেটা যদি মোটা হয়, সেই ক্ষেত্রে দুই মুখের একেবারে প্রান্তকে কোনাকুনি গঠনে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রান্তের এমন ভাবে বেবেল করতে হবে যাতে সেটা প্রত্যেকটা প্রান্ত 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেবেল করা হয়। ঘন পদার্থের উদাহরণ হিসেবে আমি বলতে চাই যে 5 থেকে 6 মিলিমিটারের বেশি ঘনত্বের যে কোনো পদার্থের নাম বলা যায়। এই অবস্থানে অ্যাঙ্গেল অফ লেভেল অথবা ঢালু কোণ নামে পরিচিত। অর্থাৎ যেটা বেবেল করব সেটা ঢালু কোণ নামে পরিচিত। সেটা আমি 30 ডিগ্রি করে, যদি দুইটাকে 30 ডিগ্রি করে করি তাহলে দুইটা পাশাপাশি অবস্থানে রেখে সেটা তখন 60 ডিগ্রিতে উৎপন্ন হবে। 4 নাম্বার, গলিত মুখের প্রান্ত দেশে প্রান্ত মুখ তৈরি হবে যাতে মধ্যবর্তী অ্যাঙ্গেলের দাঁড়ালো বাব না থাকে। অর্থাৎ আমি যে এজটা তৈরি করব সেটা যেন অবশ্যই দাঁড়ালো বাব না থাকে। সেই দাঁড়ালো বাবটা থাকলে আমি ফাইল দিয়ে ঘষে সেটাকে মসৃণ করে নিব। 5 নাম্বার, পদার্থের ঘনত্বের উপর সংযোগ নির্ভরশীল। 6 মিলিমিটারের বেশি ঘনত্বের পদার্থের সংযোগের জন্য সাধারণ বিদ্যুৎ বাহকের ব্যবহার পর্যাপ্ত হবে না। অর্থাৎ যদি 6 মিলিমিটারের নিচে হয় তাহলে আমাদের বেশি বিদ্যুৎ দেওয়া যাবে না। তার গ্যাপ থাকবে হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। 6 নাম্বার, ঢালাইয়ের মুখ যদি 6 মিলিমিটার বেশি ঘনত্বের হয় তবে মুখ দুইটিকে অবশ্যই 30 ডিগ্রি ঢালু করে নিতে হবে। এইরকম ঢালু দুইটির মুখের সংযোগ একত্রে যখন আমরা করব সেটা তখন 60 ডিগ্রি কোণে সংযোগ তৈরি হবে। আমরা সেই ধাতুটা সাধারণত আমরা
সিঙ্গেল বেবেল বলা হয়, সেটাকে যদি আমরা করি তাহলে সেটা 5 থেকে 15 মিলিমিটার পর্যন্ত পুরুত্বের ধাতুকে আমরা সিঙ্গেল বি করতে পারি, এবং এর রুট গ্যাপ সাধারণত থাকবে হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত। আবার এখানে একটা রুট পেস আছে, রুট পেস সাধারণত 2 থেকে 3 মিলিমিটার থাকবে। 8 নাম্বার, কখনো কখনো মুখগুলো অপ্রতিসমভাবে যোগ হতে পারে পদার্থের ঘনত্ব, নকশা ও পদার্থের মানের কারণে এই রকম সংযোগ করতে হবে। অর্থাৎ যদি আমাদের প্রয়োজন অনুসারে অনেক সময় একদিকের বেবেল বেশি হবে, আরেক দিকের বেবেল কম হবে, এটা আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের কাস্টমারের চাহিদা অনুসারে সেইভাবে বেবেলটা তৈরি করতে হবে। তারপর হচ্ছে ডালাইয়ের যন্ত্রপাতি স্থাপন। আমরা ডালাই যন্ত্রপাতি স্থাপন করার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু আমরা প্রথমে ডালাই যখন যন্ত্রপাতি স্থাপন করব, তখন 1 নম্বর হচ্ছে ডালাই মেশিনের ম্যানুয়াল যথাযথভাবে পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা মেশিনের সাথে একটা করে বই দেওয়া থাকে, ম্যানুয়াল বই, যেটা হচ্ছে মানে প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি তৈরি করা হয়, সেই বইটাকে বলা হয় ম্যানুয়াল বুক। প্রস্তুতকারী প্রতিষ্ঠান সঠিকভাবে মেশিনটি স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপায় নির্দেশ করতে এই ম্যানুয়াল প্রদান করে। অর্থাৎ কতদিন পর পর আমরা সেটা রক্ষণাবেক্ষণ করব এবং সেটা কিভাবে স্থাপন করব, তার পরিচালনা কিভাবে করব, সবকিছু এই ম্যানুয়াল বুকে দেওয়া থাকে। তারপর হচ্ছে ইলেকট্রোড হোল্ডার বিদ্যুৎ বাহক কেবলের সাথে এবং কেবল রিটার্ন ক্লাম্পের সাথে লাগানো থাকে, যেমন নিচের হোল্ডারে দেওয়া আছে। 3 নাম্বার, ইলেকট্রোড কেবল এবং রিটার্ন কেবল সেকেন্ডারি কিছু টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। 4 নাম্বার, পাওয়ার কেবল প্রাথমিক কিছু টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। 5 নাম্বার, এরপর ফিউজ বাক্সের সাথে পাওয়ার কেবলকে যুক্ত করতে হবে। প্রাথমিক সার্কিটের জন্য দক্ষ ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। এখন রিটার্ন কেবলটি ডালাই টেবিলের সাথে সংযোগ করতে হবে। রিটার্ন কেবল বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আর্থিং ক্লাম্প। এখন ডালাই মেশিনটি কাজের জন্য পুরোপুরি তৈরি হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা কিছু বিষয় আমরা অবশ্যই যাচাই করব। অর্থাৎ ডালাই মেশিনটি কিভাবে কাজ করে জানার জন্য নিম্নলিখিত বর্ণিত প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে হবে। যেমন 1 নম্বর, প্রাথমিক সার্কিট পরীক্ষা করতে হবে। এই পরীক্ষার মধ্যে আমাদের কি কি জিনিস নিশ্চিত হইতে হবে? নিশ্চিত হন যে পাওয়ার সুইচ অফ করা আছে, কোনো সংযোগ ঢিলা কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। পৃথকীকরণ নিশ্চিত করতে সংযোগগুলো চেক করতে হবে। মেশিনের বডি মাটিতে বা মেঝেতে আছে কিনা সেটাকে লক্ষ্য করতে হবে। 2 নাম্বার, সেকেন্ডারি সার্কিট পরীক্ষা করতে হবে। সেই সময় পরীক্ষা করার জন্য আমাদের নিচের কিছু বিষয় আছে, সেগুলো দেখতে হবে। তার মধ্যে ক নাম্বার হচ্ছে কোন সংযোগ ঢিলা কিনা পরীক্ষা করে দেখতে হবে। খ নাম্বার, পৃথকীকরণ নিশ্চিত করতে সংযোগগুলো চেক করতে হবে। গ নাম্বার, নিচ থেকে টেবিল পর্যন্ত টানা তার পরীক্ষা করে দেখতে হবে। ঘ নাম্বার, সঠিকভাবে তারের ব্যবস্থাপনা করা হয়েছে কিনা তা চেক করতে হবে। উম নাম্বার, সঠিক কোণে ডালাই রড হোল্ডারের ঢুকানো আছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে হোল্ডারের শেষ প্রান্ত দিয়ে যাতে রডটি বের না হয়ে যায় তা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা যে কোর ডায়ামিটার থাকবে সেটা যেন হোল্ডারের বিপরীত প্রান্ত দিয়ে বের না হয়ে থাকে। কারণটা হচ্ছে, যদি আমি এটা বের করে রাখি, যদি আমি হোল্ডারটা টেবিলের মধ্যে রাখি, তাহলে সেটা শর্ট সার্কিট হয়ে যাবে, তাতে মেশিনের ক্ষতি হবে এবং ওয়ার্কশপে আগুন লেগে যেতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যামিটার প্রস্তুতকরণ। সর্বোত্তম অবস্থানে এটিকে রাখার জন্য ডায়াল টার্ন করতে হবে। খ নাম্বার, ল্যাম্পের মাঝখানে সাবধানে কেবলটি চিমটায় লাগাতে হবে। 4 নাম্বার, প্রবাহের সমন্বয় সাধন করতে হবে। পাওয়ার সুইচ অন করুন, ডালাই মেশিনের সুইচ অন করতে হবে। গ নাম্বার, স্কেলের নির্দেশককে চালু করতে সমন্বয়কারী হাতল সঠিকভাবে নাড়াতে হবে। ঘ নাম্বার,
মূল ধাতু ও ডালাইয়ের রডের মধ্যে একটি শর্ট সার্কিট তৈরি করুন এবং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করুন। নাম্বার, অ্যামিটার ব্যবহার করে আদর্শ প্রবাহটি চেক করুন। 6 নাম্বার, ডালাই মেশিনের সুইচ বন্ধ করুন। প্রান্ত প্রস্তুতকরণের পদ্ধতি, অর্থাৎ আমি ওয়েল্ডিং করার জন্য প্রান্ত প্রস্তুত করার কিছু পদ্ধতি থাকে। সেটা হচ্ছে আমরা নিচে উল্লেখিত যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে সংযোগ প্রান্ত সমূহকে ওয়েল্ডিং এর জন্য প্রস্তুত করা যায়। আমরা বিভিন্ন ভাবে প্রান্ত প্রস্তুত করতে পারি। তার মধ্যে এখানে 4টা দেখানো আছে। 1 নম্বর হচ্ছে ফ্ল্যাম কাটিং, যেটা গ্যাসের মাধ্যমে করা হয়। 2 নাম্বার মেশিন টুলস কাটিং, যেটা হচ্ছে আমরা মেশিনের মাধ্যমে করতে পারি, লেদ মেশিন, শেপার মেশিন অথবা মিলিং মেশিনের মাধ্যমে। 3 নাম্বার মেশিনিং গ্রাইন্ডিং অথবা হ্যান্ড গ্রাইন্ডিং, অর্থাৎ গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে করতে পারি। 4 নাম্বার পাইলিং বা শিপিং করে আমরা করতে পারি। ওয়েল্ডের ধরন, আমরা ওয়েল্ড কত প্রকার কত ধরনের আমরা সেটা লক্ষ্য করি। ওয়েল্ড 2 ধরনের, একটা হচ্ছে গ্রুপ ওয়েল্ড, একটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। আমাদের বাম পাশে দেখো চিত্রগুলো দেওয়া আছে। গ্রুপ ওয়েল্ড কোনটা, ফিলেট ওয়েল্ড কোনটা, ঠিক আছে। তারপরে ওয়েল্ডিং এর পরিভাষা। ওয়েল্ডিং এর পরিভাষা বলতে ওয়েল্ডিং এর কিছু শব্দ আছে যেগুলো আমাদের খুব উপযোগী, সেগুলো আমাদেরকে ওয়েল্ডিং এর ভাষায় বলা হয় ওয়েল্ডিং এর পরিভাষা। যেমন রুট গ্যাপ। রুট গ্যাপ বলতে আমরা কি বুঝি, যে দুটো অংশ সংযুক্ত করা হবে তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় রুট গ্যাপ। তাপ প্রবাহিত অঞ্চল, ওয়েল্ডিং উষ্ণতার কারণে সংযোগের পার্শ্ববর্তী যে অঞ্চলে ধাতুগত পরিবর্তন ঘটে সেটাকেই বলা হয় তাপ প্রভাবিত অঞ্চল। লেগ লেন্থ। লেগ লেন্থ বলতে আমরা বুঝি জমাট বাঁধার ধাতুর এক প্রান্ত থেকে শুরু করে যেখানে ওয়েল্ডের ধাতু ভিত্তিক ধাতুকে স্পর্শ করে তার দূরত্বকে আমরা বলা হয় লেগ লেন্থ। প্যারেন্ট মেটাল। প্যারেন্ট মেটাল বলতে যে উপকরণ বা অংশকে ওয়েল্ড করা হবে তাকেই বলা হয় প্যারেন্ট মেটাল, অর্থাৎ যে মেটালের উপর আমরা ওয়েল্ডিং করব সেই মেটালকেই বলা হয় প্যারেন্ট মেটাল অথবা বেস মেটাল। পেনিট্রেশন বা অনুপ্রবেশ, অর্থাৎ পেনিট্রেশন কাকে বলে, প্যারেন্ট মেটালের মধ্যে গলন অঞ্চলের গভীরতাকেই বলা হয় পেনিট্রেশন। আমরা পেনিট্রেশন সাধারণত যখন আমরা বারজোর করি তার বিপরীত পাশে যে একটা বিটের আকার তৈরি হয় সেটাকে বলা হয় পেনিট্রেশন। তবে লক্ষ্য রাখতে হবে পেনিট্রেশন কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারেই করতে হবে, অর্থাৎ পেনিট্রেশন কোনোভাবেই ওয়েল্ড মেটাল থেকে তার উচ্চতা যেন 1 থেকে 2 মিলিমিটার উপরে না হয়। রিইনফোর্সমেন্ট। প্যারেন্ট মেটালের পৃষ্ঠভাগে যতটুকু ধাতু সঞ্চিত থাকে বা সংযোজিত দুটি প্রান্তের উপর যে অতিরিক্ত ধাতু থাকে তাকেই বলা হয় রিইনফোর্সমেন্ট। অর্থাৎ ওয়েল্ডিং করার পর যে একটা বিট হবে সেই বিটটার উচ্চতা মূল মেটাল থেকে যে উচ্চতা হবে সেটাকেই বলা হয় রিইনফোর্সমেন্ট। অর্থাৎ কভার পাসের উচ্চতা বেস মেটাল থেকে যতটুকু উচ্চতা হবে সেই উচ্চতাটুকুকেই বলা হয় রিইনফোর্সমেন্ট। রুট। নিকটবর্তী যে অংশসমূহ একত্রে সংযোগ করা হয় তাকে রুট বলা হয়, অর্থাৎ যে পাকা বা রুট গ্যাপের মধ্য দিয়ে যে ফাঁকা অংশ দিয়ে আমি ইলেকট্রোড টানবো সেটাকে বলা হয় রুট। রুট ফেস। রুটের প্রান্তে যাতে দাঁড়ালো না থাকে সেই জন্যই রুট প্রান্তের গলন অংশকে দাঁড়হীন করে যে পৃষ্ঠদেশ তৈরি করা হয় তাকে বলা হয় রুট ফেস। রুট রান। সংযোগের মূলে প্রথমবারের মতো যে ধাতব উপকরণ প্রবেশ করানো হয় তাকেই বলা হয় রুট রান। থ্রোট থিকনেস। সংযোজিত দুইটি প্রান্তের মাস লাইন ও জমাট বাঁধার ওয়েল্ড ধাতবের মধ্যকার দূরত্ব, অর্থাৎ টু দ্বয়ের মধ্যবর্তী
দূরত্বকে বলা হয় থ্রোট থিকনেস। টু অফ ওয়েল্ড অর্থাৎ ধাতুর যে স্থানটি ফেরেন মেটালের সাথে সংযুক্ত করা হয় তাকে বলা হয় টু অফ ওয়েল্ড। ওয়েল্ড ফেস, যে পাশ থেকে ওয়েল্ডিং করা হবে সেই পাশকে ওয়েল্ডারের বা ওয়েল্ডের পৃষ্ঠ দেখা যায় তাকে বলা হয় ওয়েল্ড ফেস। ওয়েল্ড জংশন, গলন অঞ্চল ও তাপ প্রবাহিত অঞ্চলের মধ্যবর্তী সীমাকেই বলা হয় ওয়েল্ড জংশন। ফিউশন ফেস, পৃষ্ঠভাগের যে অংশ যেখানে ওয়েল্ডিং করা হবে তাকে ফিউশন ফেস বলা হয় অর্থাৎ গলন অংশ। ফিউশন জোন, প্যারেন্ট মেটালের যে অংশ গলিত হয় তার গভীরতাকেই বলা হয় ফিউশন জোন। তত্ত্বাবধায়কের অধীনে ওয়েল্ডিং সম্পাদন করা, এই পর্যায়ে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে তত্ত্বাবধায়কের অধীনে ওয়েল্ড সম্পাদন করা। ওয়েল্ডিং কৌশল সমূহ, এর শিখন উদ্দেশ্য হচ্ছে এই ইনফরমেশন শিট পড়ার পরে আমরা ওয়েল্ডিং এর যন্ত্রপাতি স্থাপন করতে সক্ষম হব। প্রথমে চিত্রের মতো নিচে যে চিত্রটা আছে সেটা দেখো, হোল্ডারের অর্থাৎ হোল্ডারের ইলেকট্রোড চেপে ধরতে হবে। আমরা যে ইলেকট্রোড লাগাবো তখন হোল্ডারটাকে চেপে ধরলে যে অগ্রভাগ ফাঁকা হবে তখন সেখানে আমাদের ইলেকট্রোড লাগাইতে হবে। চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে আরামদায়ক ইলেকট্রোডকে মুষ্টিবদ্ধ করে ধাতু ধরতে হবে এবং ঘষতে হবে। মুখের দিকে ইলেকট্রোড 90 ডিগ্রি কোণে ধরতে হবে। 3 নাম্বার, আপনি ডালাই মেশিনের সুইচ অন করবেন। কর্মক্ষেত্রে ইলেকট্রোড ও হোল্ডার মেশিনের সুইচ অন করার পূর্বেই সরিয়ে রাখতে হবে। টেবিল থেকে অবশ্যই হোল্ডার সরিয়ে রাখতে হবে। 4 নাম্বার, মূল লেভেলের 25 মিলিমিটার অর্থাৎ 1 ইঞ্চির উপর পর্যন্ত ইলেকট্রোডকে নিচু করুন। নিচের চিত্রের মতো উলম্ব দিক হতে 20 ডিগ্রি কোণে ইলেকট্রোডকে বাঁকা করে ধরতে হবে, যেটা চিত্রে অলরেডি দেখানো আছে। 6 নাম্বার, আপনার মুখের সামনে হেলমেটটি নিচু করুন এবং চিত্রে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে আর্ক তৈরি করুন। আর্ক সৃষ্টি করার সময় অবশ্যই হেলমেটটি নিচু করে অর্থাৎ মুখের সামনে রেখে তারপরে আর্ক সৃষ্টি করতে হবে। আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি, তাতে আমাদের চোখের অনেক সময় আর্ক রশ্মি লেগে যায়, যাতে আমাদের আর্ক রশ্মির কারণে আমাদের চোখ জ্বালাপোড়া করে, রাতে আমাদের ঘুমাইতে খুব সমস্যা হয়। 7 নাম্বার, আর্ক তৈরির সময় মূল ধাতুর মুখে ইলেকট্রোডের মুখ ঘর্ষিত হয়। আর্ক তৈরির প্রারম্ভিক সময়ের ইলেকট্রোডটি চলন্ত রাখুন, নতুবা এটি শীতল হয়ে যাবে এবং মূল ধাতুর সাথে লেগে যাবে। যদি ইলেকট্রোডের মূল ধাতুর সাথে শীতল হয়ে লেগে যায় তবে এটি শিথিল হয়ে আসার পর হেলমেটের সাহায্যে ইলেকট্রোডটি শীতল করে জমিয়ে ফেলুন। 9 নাম্বার, আর্ক শুরু হওয়ার সাথে সাথেই মূল ধাতু হতে একটু দূরে ইলেকট্রোডের মাথা উঠিয়ে ফেলুন, কারণ যাকে বলা হয় আর্ক লেন্থ। যদি না উঠানো হয় তাহলে আর্ক সৃষ্টি হতে পারবে না। নিচের 2 হতে 3 মিলিমিটার ছোট একটি আর্ক তৈরি দেখানো হয়েছে। একবার আর্ক তৈরি হয়ে গেলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো আর্ক দৈর্ঘ্য যাতে অপরিবর্তিত থাকে। যদি আর্ক দৈর্ঘ্য অপরিবর্তিত না থাকে তাহলে আমাদের ওয়েল্ডিং বা ওয়েল্ডিং রান তৈরি হবে না। 10, ইলেকট্রোড গলে গেলে এতে নতুন একই পদার্থ প্রবেশ করান যাতে নিচের চিত্রের মতো ডায়ামিটারের অপেক্ষাকৃত সমান সঠিক আর্ক দৈর্ঘ্য রক্ষা করা যায়। কিছু সেকেন্ডের জন্য আর্কটি বহাল রাখতে হবে। আর্ক শুরু করার অনুশীলন করুন এবং একে কিছুক্ষণ রেখে তারপরে ভাঙুন।
ক নাম্বার আরটি ভাঙতে নিচের চিত্রের মতো প্যাড হতে ইলেকট্রোডটি সরিয়ে ফেলুন। ঠিক আছে, আমরা এবার মূল্যায়ন করব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়েল্ডিং এর কয়েকটি পরিভাষা নাম লিখো। বলো তো দেখি ওয়েল্ডিং এর কয়টি পরিভাষা। 2 নাম্বার প্রশ্ন ওয়েল্ডিং প্রক্রিয়ায় বেস মেটাল কি। 3 নাম্বার প্রশ্ন ওয়েল্ড এর ধরন কত প্রকার। ঠিক আছে, আমরা এবার উত্তরগুলো দেখি। 1 নাম্বার প্রশ্ন ছিল ওয়েল্ডিং পরিভাষা, তাহলে ওয়েল্ডিং এর পরিভাষা রুট, রান, বেস মেটাল, রুট গ্যাপ ইত্যাদি। 2 নাম্বার প্রশ্ন ছিল যে অংশকে ওয়েল্ডিং করা হয় তাকে বেস মেটাল বলে, অর্থাৎ বেস মেটাল কি। তাহলে বেস মেটাল হচ্ছে যে অংশকে ওয়েল্ডিং করা হয় তাকে বেস মেটাল বলে। 3 নাম্বার ওয়েল্ডের ধরন কত প্রকার। তাহলে ওয়েল্ডের ধরন 2 প্রকার। আজকে সকলকে ধন্যবাদ। আমরা 4র্থ দিনের ক্লাসের জন্য অপেক্ষা করব। আগামী দিনে আমরা 4র্থ দিনের ক্লাস করাবো। এ পর্যন্তই সকলকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।